আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তোমরা পড়াশোনা করছো তো? হ্যাঁ, পড়াশোনা আমাদের করতে হবে, কারণ একটা বছর তো এইভাবেই চলে গেল। তারপরেও ঘরে বসে আমাদের পড়াশোনা করতে হবে। আর আমি আজকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি, আমি দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পড়াবো কারক, চতুর্থ অধ্যায় অধিকরণ কারক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা কারক সম্পর্কে তো জানি, কারকের একটা কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। আমি আজকে অধিকরণ কারক সম্পর্কে আলোচনা করব। তোমরা চতুর্থ অধ্যায় বাংলা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বইটা নিয়ে সবাই বসো এবং বইটা খুলো আর আমার দিকে একটু ফলো করো। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমরা পড়বো আজকে অধিকরণ কারক। অধিকরণ কারক। অধিকরণ কারকটা কি? অধিকরণ কারক হচ্ছে ক্রিয়ার আধারকে বলছে ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে অধিকরণ কারক বলা হয়। কাল মানে হচ্ছে সময়, আর আধার মানে হচ্ছে আধার মানে হচ্ছে কি? পাত্র, তাই না? বা স্থান। আধার মানে স্থান বা পাত্র। আমরা অধিকরণ কারককে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি? অধিকরণ কারক আমাদের প্রধানত 3 ভাগে বিভক্ত। আমাদের অধিকরণ কারক 3 প্রকার। অধিকরণ কারক কয় প্রকার? আমাদের 3 প্রকার। কি কি? কালা অধিকরণ। কালা অধিকরণ হচ্ছে সময়, কালা অধিকরণ, আধার অধিকরণ আর ভাবা অধিকরণ। দেখো, বলছে কালা অধিকরণ, কালাধিকরণ। তাহলে আমাদের কয় প্রকার? 3 প্রকার: কালাধিকরণ, আধার অধিকরণ আর ভাবাধিকরণ। আধার করণ আর ভাবাধিকরণ। তাহলে আছে কি আছে? কয় প্রকার? কালাধিকরণ, আধার অধিকরণ আর ভাবাধিকরণ। কালাধিকরণ মানে হচ্ছে কাল মানে হচ্ছে সময়। কাল মানে সময়। যেমন প্রভাতে সূর্য ওঠে, এটা কখন? প্রভাতে সূর্য ওঠে, এই কালাধিকরণ। কালাধিকরণ মানে কি? কালাধিকরণ মানে হচ্ছে সময়। কালা মানে সময়, এটা হচ্ছে সময়। তাহলে আমার যখন আমি বলবো যে প্রভাতে সূর্য ওঠে, কখন ওঠে? প্রভাতে ওঠে, সকালবেলা, সেটা আমার একটা সময়। আচ্ছা, আধার অধিকরণ। আধার মানে একটা পাত্র। আধার মানে হচ্ছে পাত্র। যেমন তিলে তৈল আছে, বলছে কি? তিলে তৈল আছে, তিলে তৈল আছে, তিলে তৈল আছে। তার মানে কি? তিল ছোট্ট একটা জিনিস, তার ভিতরে সে একটা পাত্র, কিন্তু একটা সেই তিলের খোসার ভিতর ছোট্ট একটা পাত্র মনে করবা, তার ভিতর তিল আছে। এটা হচ্ছে আধার অধিকরণ। আধার মানে হচ্ছে পাত্র,
সেই আধার অধিকরণ, তিলে তৈল আছে। আবার এই একটাই উদাহরণ অপাদানে হয়, যেমন তিল হইতে তৈল পায়, তাহলে কি হলো, এটা আমাদের অপাদান হয়ে গেল কিন্তু। আর তিলে তৈল আছে মানে তিলের ভিতর তখনও তৈল অবস্থানরত আছে। আর যখন অপাদান হবে সেটা হবে তিল থেকে তৈলটা বের হয়ে আসছে, সেখানে তার ভিতর নাই, অবস্থানরত অবস্থানে, তাহলে সেটা হবে অপাদান। আর আমাদের তিলে তৈল আছে। একটা জিনিস মনে রাখবা, যে অনেক সময় যদি আসে যে তিলে তৈল আছে, তখন ভাববা যে তিলের ভিতর তৈল তখনও বিদ্যমান, তাহলে সেটা হবে অধিকরণ, আধার অধিকরণ। আর যদি বলা হয় যে তিল হইতে তৈল পায় বা তিল থেকে তৈল পায়, তখন সেটা হবে অপাদান কারণ। তার মানে তিল থেকে তৈল অলরেডি বেরিয়ে আসছে, তার ভিতরে আর নেই, সে পাত্রের ভিতরে আর নেই। তাহলে আমাদের এবার কি করতে হবে, এখানে বলছে যে আধার অধিকরণ, কি বলছে যে আধার অধিকরণকে আবার এখানে দেখো, এই আধার অধিকরণকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। আমি একটা মুছে দিলাম। অধিকরণ কারককে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কালা অধিকরণ, ভবা অধিকরণ আর আধার অধিকরণ। আবার এই আধার অধিকরণকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ঐকদেশিক, অভিভাবক আর বৈষয়িক। দেখো, আধার অধিকরণকে আধার অধিকরণ কারক, আধার অধিকরণ কারককে 3 প্রকার আর 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে, 1 নম্বর আছে ঐকদেশিক। একটা হচ্ছে দেখো এখানে আছে ঐকদেশিক, অভিভাবক আর বৈষয়িক। ঐকদেশিক হচ্ছে বিশাল স্থান জুড়ে একটা জিনিস থাকবে। ঐকদেশিকটা হচ্ছে এমন একটা জিনিস যে বিশাল স্থান জুড়ে একটা জিনিস আছে, তার ভিতরে এক কর্নারে একটা জিনিস আছে, সেই এক কর্নারে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ঐকদেশিক। যেমন নদীতে মাছ আছে, তাহলে কি হলো, নদীতে মাছ আছে, তাহলে এই মাছটা কি নদী ভরে সব জায়গায় আছে, না নদীর যে কোনো এক কর্নারে আছে, বা মাঝখানে আছে, বা এক পাশে আছে, বা কিনারে আছে, বা এ পাশে আছে? কি ঠিক না, যে মাছটা সব জায়গায় নেই, নদীতে মাছ আছে। এটা হচ্ছে ঐকদেশিক অধিকরণ। মানে কি, বিশাল নদী ভরা পানি, সেখানে মাছ আছে, এক একটা মাছ, অনেক মাছ আছে, কিন্তু এক একটা মাছের এক একটা স্থান আছে, তা এটা হবে ঐকদেশিক। মানে এটা হচ্ছে কি, যে বিশাল স্থান জুড়ে একটা জিনিস, তার ভিতর একটা জিনিস আছে যে এক জায়গা থাকবে। যেমন তোমার দেখো, নদীতে মাছ আছে, মাঠে গরু বাঁধা আছে, তাই না, বিরাট মাঠের এক কোণারে একটা গরু বাঁধা আছে, এটা হচ্ছে ঐকদেশিক। এবার আছে অভিব্যাপক। এই ঐকদেশিকের সঙ্গে দেখো, আমরা এই নদীতে মাছ আছে, এই একটা উদাহরণে 2টি আমাদের অধিকরণ হবে। মাছ আছে, মাছটা হচ্ছে ঐকদেশিক। আর যদি বলা হয় নদীতে পানি আছে, নদীতে পানি আছে, তাইলে আমাদের এখানে কি বোঝা যায়, পানি তো আর একটু এক কর্নারে নাই, পানি আছে সমস্ত নদী জুড়ে, সমস্ত পুকুরে পানি আছে, নদীতে পানি আছে, খালে পানি আছে, ডাবে পানি আছে, বিলে পানি আছে, এই যত আছে সব পানি, বিশাল এলাকা জুড়ে আমাদের পানি আছে। তাহলে এটা হবে আমাদের অভিব্যাপক অধিকরণ। তাহলে দেখো, তোমাদের কিন্তু নামের সঙ্গে মিল আছে,
ঐকদেশিক মনে রাখবা যে একটা স্থানে একটা জিনিস থাকতে হবে। আচ্ছা, অভিব্যাপক মানে বিশাল স্থান জুড়ে আছে, সেই জিনিসটা বিশাল স্থান জুড়ে আছে। মাঠে ঘাস আছে, বিরাট বিরাট মাঠ, মাঠ ভরা। বিলে ধান আছে, বিল ভরা ধান আছে। নদীতে পানি আছে, নদী ভরা পানি আছে। তাহলে এটা হবে আমার অভিব্যাপক, অভিব্যাপক অধিকরণ। তোমাদের একটু উদাহরণগুলো দেখবা, উদাহরণগুলো দেখে নদীতে পানি আছে যে উদাহরণ মনে রাখবা, আর ওর নামের সঙ্গে মিল রাখবা, দেখবা মনে থাকবে। এটা মনে রাখার কৌশল। তাহলে আমরা কি করলাম, যে অধিকরণকে, আধার অধিকরণকে তিন ভাগে ভাগ করা আছে, ঐকদেশিক, অভিব্যাপক আর ভাবা অধিকরণ। তাহলে না, বৈষয়িক অধিকরণ, বৈষয়িক অধিকরণ। তাহলে আমরা পড়লাম ঐকদেশিক আছে, নদীতে মাছ আছে, সেই মাছটা ছোট্ট একটা জিনিস এক কোণারে থাকবে, সেটা হচ্ছে ঐকদেশিক। আর অভিব্যাপক আছে, বিরাট স্থান জুড়ে থাকবে, সেটা হচ্ছে অভিব্যাপক। তাহলে আমাদের দুটা গেল, ঐকদেশিক, অভিব্যাপক। এবার হচ্ছে আমার বৈষয়িক। বৈষয়িকটা দেখো, বৈষয়িক মানে কি, বিষয় ভিত্তিক। বৈষয়িক আছে, বৈষয়িকটা আছে বিষয় ভিত্তিক। এবার বলছে বৈষয়িক, বৈষয়িক, বৈষয়িক হচ্ছে একটা বিষয় ভিত্তিক, যে কোনো একটা বিষয়ে, এটা মনে রাখবো। বৈষয়িকটা হচ্ছে একটা বিষয় ভিত্তিক। যেমন তিনি বা রহিম সাহেব ব্যাকরণে খুব ভালো, রহিম সাহেব ব্যাকরণে খুব ভালো। তাহলে সেই ব্যাকরণ বিষয়টাকে একটা বিষয় না, ব্যাকরণ একটা কি বই না, ব্যাকরণ একটা বিষয়। সে করিম সাহেব না, বসির অঙ্কে কাঁচা, বসির অঙ্কে কাঁচা মানে কি, অঙ্ক আমাদের একটা বিষয়, একটা সাবজেক্ট। তাহলে সে অঙ্কে কাঁচা। করিম ইংলিশে ভালো, করিম ইংলিশে ভালো, এটা হচ্ছে সে, এটা একটা বিষয়, বিষয় কোনো বিষয়। বৈষয়িক, বৈষয়িকটা হচ্ছে কি, কোনো বিষয়ে একটা জিনিসকে যে বিশেষভাবে, বিশেষ গুণে বিশেষ হিসেবে জানে, সেটা হচ্ছে বৈষয়িক। এই দেখো বৈষয়িক বলছে বিষয় ভিত্তিক, বিষয় বিশেষে কোনো বিশেষ স্থানে কারো গুণ, কারো বিশেষ কোনো গুণ থাকলে বা দক্ষতা থাকলে সেটা হচ্ছে বৈষয়িক। তাহলে কি হলো, তোমরা নামের উপরে ভিত্তি করে ডেফিনেশনটা করবা, আর সঙ্গে উদাহরণ সবসময় মনে রাখবা। নাম ঐকদেশিক, অভিব্যাপক, বৈষয়িক। তাহলে এর সঙ্গে একটা উদাহরণ আর কাকে বলে ডেফিনেশনটা অবশ্যই মনে রাখবে, তা না হলে কিন্তু মনে থাকবে না। তাহলে আমরা এখানে কি লিখব, বলবো যে বসির, 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 বসির ইংরেজিতে, ইংরেজিতে ভালো, ভালো। তার মানে কি, এই ইংরেজি হচ্ছে একটা বিষয়, এই ইংরেজি, ইংরেজি আমাদের একটা বিষয়, একটা সাবজেক্ট। তাহলে সে এই ইংরেজি বিষয়ে সে খুব ভালো, দক্ষতা আছে, তার বিশেষ একটা গুণ আছে, দক্ষতা অর্জন করছে কিসে, ইংলিশ বিষয়ে। তাহলে এটা আমার সে বৈষয়িক। এই যে বৈষয়িক, আমার নামকরণ নামটা ছিল কি বৈষয়িক, তাহলে এটা সে বৈষয়িক। আচ্ছা, তারপর হচ্ছে করিম বা রহিম, রহিম অঙ্কে কাঁচা, অঙ্কে কাঁচা, কাঁচা মানে অঙ্ক ভালো পারে না, অঙ্কে কাঁচা বলছে কি, অঙ্কে কাঁচা মানে কি, অঙ্ক সে ভালো পারে না। তাহলে এখানে অঙ্কে ভালো না, তাহলে রহিম এখানে কি করছে, অঙ্ক বিষয়, আমাদের একটা ম্যাথমেটিক্স যেটা অঙ্ক, একটা আমাদের বিষয়, একটা বই, একটা সাবজেক্ট, এই বিষয়ে সে ভালো পারে না, এই জন্যই তাকে বলা হয়েছে যে রহিম অঙ্কে কাঁচা, সে এই বিষয়ে অজ্ঞ। তাহলে কি হলো, এটা আমাদের একটা বৈষয়িক অধিকরণ হলো। আচ্ছা, জামাল সাহেব ব্যাকরণে ভালো, তিনি ঐতিহাসিক জানেন। আরেকজন আছে যে করিম সাহেব ঐতিহাসিক ভালো জানেন, এই ইত্যাদি বিষয় ভিত্তিক, যেগুলো বিশেষ কোনো বিষয়ে, মানে সব বিষয়ে বিশেষ গুণ থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, সেটাই হবে তার একটা কি গুণ। ভালো হোক মন্দ হোক, এই যে একটা লিখছি যে ইংরেজিতে ভালো, এটা তার গুণ।
সে অঙ্কে কাঁচা, এটা তার গুণ না, এটা তার দোষ, মানে সে ভালো পারে না, সে এটাই অজ্ঞ। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আজকে এই আধার অধিকরণ সম্পর্কে, আবার অধিকরণ আছে বিভিন্ন হিসেব, যে আমরা প্রথম কি পড়াইছি যে অধিকরণ কারক প্রথমত 3 প্রকার, কালা অধিকরণ, ভাবা অধিকরণ আর আধার অধিকরণ। এখন আমার সেই আধার অধিকরণকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? এই দেখো, আধার অধিকরণকে ভাগ করা হয়েছে ঐকদেশিক, অভিভাবক আর বৈষয়িক। ঐকদেশিক মানে কোনো একটা স্থানে এক জায়গায় থাকবে, বিরাট একটা এলাকায়, ধরো যদি পানিতে মাছ আছে, মাছ পানি তো অনেক জায়গা নিয়ে, মাছ একটা জায়গা আছে, তাহলে এটা হবে ঐকদেশিক। মাছ একটা কর্নারে থাকতে পারে, এক জায়গায় থাকতে পারে। আধার অধিকারক যে অভিভাবক মানে অনেক জায়গা জুড়ে আছে, অনেক জায়গা রয়েছে, নদীতে মাছ আছে, মাঠে ধান আছে, বিলে ঘাস আছে ইত্যাদি, পুকুরে পানি আছে, এটা হচ্ছে অভিব্যাপক। আর হচ্ছে বৈষয়িক বিষয় ভিত্তিক, যেমন আধার বিষয় মানে কি, যে কোনো একটা বিষয়, অঙ্ক দিচ্ছি, ইংরেজি আছে, ব্যাকরণ আছে, ইতিহাস আছে, বিভিন্ন বিষয় যদি কারোর গুণ বা দোষ থাকে তাহলে সেটা হচ্ছে বৈষয়িক অধিকরণ। তাহলে আমরা আজকে অধিকরণ সম্পর্কে জানলাম। আবার এর সঙ্গে আমাদের তাহলে সেই ইংরেজিতে এখানে আমার আছে না, বিভক্তি, নদীতে বিভক্তি, অঙ্কে এ আছে, এখানে আছে তে, এটা হচ্ছে তে বিভক্তি, আর অঙ্কে আছে এ বিভক্তি। আমার বিভক্তিটাও বেড়ে গেল। বিভক্তি দেখতে হবে সবসময় যে কারক, সেই কারকের শেষে কি আছে আমার অঙ্ক না, একটা অঙ্ক, কিন্তু এখানে আমার আছে অঙ্কে আর থাকবে আছে অঙ্ক। বিষয়টা কি আমার অঙ্ক, এর সঙ্গে এ বিভক্তি যোগ হয়েছে, এর সঙ্গে এ বিভক্তি যোগ হয়ে অঙ্কে, তাহলে অঙ্কে কাঁচা। তাহলে আমার এইভাবে ই করতে হবে, আর বিভক্তি নির্ণয় করতে হবে। বিভক্তিগুলো তোমরা বারবার পড়বা। অধিকরণ কারক আমাদের কঠিন আছে, তারপরে পড়তে হবে, আবার পড়লে কিন্তু কঠিন লাগবে না। তোমরা সবসময় পড়বা কিরকম, নামের সঙ্গে মিল করে ডেফিনেশন পড়বা, ডেফিনেশনের সঙ্গে একটা উদাহরণ, সবসময় মনে রাখবা, উদাহরণ আর একটা নাম, এই যদি মনে রাখো তোমার ডেফিনেশন এমনি মনে এসে যাবে। এইভাবে তোমরা একটু চেষ্টা করবা, আর বাড়িতে পড়াশোনা করবা। আমাদের তো ধরো বছর একটা চলে গেল প্রায়, পড়াশোনা এখন পরীক্ষা মনে হয় আমাদের দিতে হবে, সেইভাবে তোমরা পড়াশোনা করো। আর বোর্ডের যে বইটা আছে আমার বাংলার দ্বিতীয় পত্র, সেই বইটা তোমরা সলভ করবা। এই বাংলার দ্বিতীয় পত্রটা হুবহু সলভ করলে এখান থেকে তুমি টিকগুলো উত্তর দিতে পারবা, সুন্দরভাবে দিতে পারবা। সুন্দর করে পড়ো, পড়ায় কোনো গাফিলতি করবে না। তোমরা ক্লাস 10ম শ্রেণীতে পড়ো, 10ম শ্রেণীর ছাত্ররা তো বেশ, তারা বোঝে, নিজেদের ব্যাপারটা বুঝবে। যাই হোক, পড়াশোনা করবা। আর সবচেয়ে আরেকটা বড় কথা হচ্ছে, এখন আমাদের করোনার সময় আমরা তো ঘরের ভিতরে আবদ্ধ থাকি, প্রয়োজনে একটু বেরোতে গেলে আমাদের মুখে মাস্ক পরতে হবে, আর বাইরে যেতে গেলে আমাদের একটু হ্যান্ড স্যানিটেশন নিয়ে গেলে, কিছু দূর হাঁটার পরে একটু হ্যান্ড স্যানিটেশন হাতে মাখলে, তারপরে কাজটা সেরে আসলে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাব না। আর কাজটা সেরে এসে বাসায় ঢুকে হাত ধুলে, মুখ ধুলে, পা ধুলে, বেশ সাবান কিন্তু সাবান নিয়েই ধুয়ে ফেললে হবে না, সাবানটা নিয়ে দিয়ে বেশ হাতটা অনেক সময় অনেক গেজা উঠতে হবে, ফেনা হয়ে যাবে, তখন 20 মিনিট, এ তো অনেকেই জানো, অনেক সময় টিভিতে বলছে, তোমরা এসব জানো, এগুলো করবা। আর স্বাস্থ্য সচেতনতা থাকবা, স্বাস্থ্যের দিক খেয়াল রাখবা। স্বাস্থ্যই আগে, শরীর যদি ভালো না থাকে তুমি পড়তে পারবা না। শরীর যদি ভালো, আমরা ছোটবেলায় পড়ছি হেলথ ইজ ওয়েলথ, মনে করতাম যে এটা মনে হয় কি একটা কথা, যে স্বাস্থ্যই ভালো থাকলে না, হ্যাঁ, স্বাস্থ্য ভালো থাকলেই সুখ। স্বাস্থ্য যদি ভালো না থাকে, তুমি স্বাস্থ্য ভালো থাকো, তোমার অল্প কিছু খেলে ভালো লাগবে। স্বাস্থ্য ভালো না থাকলে হাজার ভালো জিনিস খেলেও ভালো লাগবে না। অতএব স্বাস্থ্যের দিক খেয়াল রাখবা, স্বাস্থ্যের সচেতনতার দিক খেয়াল রেখে পড়াশোনা করবা। পড়াশোনা করতে হবে, স্বাস্থ্য খাবার দাবার করবা। একটু রোদে বেড়ালে, সকালের রোদটা ভিটামিন ডি আছে, ভিটামিন ডিটা হচ্ছে করোনার একটা প্রতিষেধক, এটা তোমরা নিবা। আর যাই হোক,
তোমরা স্বাস্থ্য সচেতন থাকবা, বাইরে বেশি ঘোরাঘুরি করবো না। আর এই ক্লাসগুলো আমাদের সব ছাত্ররা, আমরা নেটে যে ক্লাসগুলো ছাড়ছি, ক্লাসগুলো তোমরা দেখবা। তোমরা ভালো থাকো, আল্লাহর কাছে দোয়া করি, আমার জন্য তোমরা দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।